আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নতুন বর্ষের শুভেচ্ছা তোমাদের। আমি সৈয়দ আহমদ পাটোয়ারি বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 2021 সালে প্রথম ক্লাস, এটা আমার দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র দিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ধারাবাহিকভাবে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলা ক্লাসই আমি নেওয়ার চেষ্টা করব আশা করি। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা 2021 সালে, তাদের জন্য এগুলা খুবই ইম্পর্টেন্ট। ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ করব, একেবারে বইয়ের শুরু থেকে শুরু করব। আজকে ব্যাকরণের যে বইটা রয়েছে আমাদের, বাংলা ব্যাকরণ, বাংলা ভাষা ও ব্যাকরণ যে বইটা, আজকে একেবারে প্রথম বাংলা ভাষার উৎপত্তি যেটা, সেটা নিয়ে আলোচনা করব। ভাষা আমি লিখেছি এখানে, দেখো ভাষার উৎপত্তিটা লিখলাম। ভাষার উৎপত্তি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। বাংলা ভাষাটা আসলে কোথা থেকে আসছে, ভাষাটা কি? ভাষা হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। তাহলে বাকযন্ত্রটা কি? বাকযন্ত্র হচ্ছে সেই সকল অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দ্বারা মানুষ, যেগুলোর সংস্পর্শে যে আওয়াজটা বের হয়, অর্থাৎ ধ্বনিটা বের হয়, যেমন কণ্ঠ, গলনালী, মুখ, বিহবা, তালু, জিহবা, এই জাতীয় অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একসাথে কি বাকযন্ত্র বলে। আর এগুলোর সাহায্যে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে? ভাষা বলে। এখন ছোট করে একটা প্রশ্ন লিখে নিই, ভাষার প্রাণ কি বলা হয়? ভাষার প্রাণকে বলা হয় ধ্বনি, অথবা ভাষার ক্ষুদ্রতম একক বা ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। এটা মনে রাখতে হবে, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। তাহলে ভাষার মূল উপাদান আমরা পেলাম ধ্বনি। এখন ভাষার ইতিহাসটা আমরা পড়ব। তার আগে আরেকটু বলে নিই, এই যে ভাষা, আমরা বাংলা যে ভাষায় আমরা কথা বলতেছি, এটা সংবিধানে লিপিবদ্ধ রয়েছে যে প্রজাতন্ত্রে রাষ্ট্রভাষা হবে বাংলা, সেটা সংবিধানে লিপিবদ্ধ রয়েছে। আমাদের এই প্রশ্নটা প্রায় সময় এসে থাকে বা আসতে পারে, এখন না আসলে ইন্টারমিডিয়েটে আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, শিক্ষার্থীদের জন্য, দেখো সেটা হচ্ছে সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে রয়েছে। আমরা জানি সংবিধানে 11টা ভাগ রয়েছে, 153টা অনুচ্ছেদ রয়েছে। তার মধ্যে তাহলে সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে সেটা লিপিবদ্ধ রয়েছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, সেটা সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে রয়েছে। আমি ছোট করে কোটেশন দিয়ে দিচ্ছি তোমাদের, দেখো তোমরা এখান থেকে এটা পেয়ে যাওয়া। তাহলে ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করবো। ভাষার মূল উপাদান, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি বা রাষ্ট্রভাষা, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, সেটা রয়েছে সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে, ভাগ অনুচ্ছেদে রয়েছে। এখন আমরা এই যে ভাষাটা, আমরা জানি যে যীশু খ্রিস্টের প্রায় 2500 বছর পূর্বে যে ভাষার যে একটা বলয় ছিল, যে ইন্দো ইউরোপীয় যে মূল ভাষা যে গোষ্ঠী, সেটা এই বলয় থেকে মূলত আমাদের এই ভাষা গোষ্ঠী থেকে মূলত আমাদের বাংলাটা আসছে। আমরা কালক্রমে সেই ইতিহাসটা দেখাবো তোমাদের। তাহলে ভাষাটা কোথা থেকে আসছে? আমরা জানি যে ইন্দো ইউরোপীয় যে ভাষা গোষ্ঠীটা ছিল, এটা একটা ভাষা গোষ্ঠী অথবা ভাষা বংশ, ভাষা গোষ্ঠী অথবা ভাষা বংশ। এই যে ভাষা গোষ্ঠী ছিল, সেটাকে আবার দুটো অংশে ভাগ করা হয়েছে। ছোট ছোট করে লিখবো, তোমরা একটু ভালোভাবে ভাষায় দেখে নিবা। একটা হচ্ছে শতম, একটা হচ্ছে কেন্তুম। শতম ও কেন্তুম দুইটা শাখা, এটা নট ভাষা। এটা হচ্ছে এই দুইটা হচ্ছে কি? এই দুটো হচ্ছে শাখা, নট ভাষা। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। ইন্দো ইউরোপীয় যে ভাষা গোষ্ঠীটা রয়েছে, সেটা দুটো শাখা হচ্ছে, একটা হচ্ছে শতম, একটা হচ্ছে কেন্তুম। আমরা কালক্রমে দেখাবো আমাদের বাংলাটা কোথা থেকে আসছে। ছোট করে 4টা লিখে দিব, তোমরা ভালো করে বাসায় এগুলো দেখবে। তাহলে এখন দেখো, এটা থেকে আবার 4-5টা ভাষা আসছে, 4-5টা ভাষা আসছে, এখান থেকে 4-5টা আসছে। তার মধ্যে ইতালীয় যে ভাষাটা, সেটা থেকে আমাদের ইংরেজিটা আসছে। আমরা সেটা দেখানোর প্রয়োজন নেই, যেহেতু আমরা এই যে শতম শাখাটাকে, আবার এই শতম শাখা থেকে কয়েকটা ভাষা আসছে, আমরা দেখাবো। প্রথমে আসে ইন্দো ইরানীয়, তারপরে আসে
আর্মেনীয়, তারপর আসে আলবেনীয়, তারপর আসে বাল্টো স্লাভীয়, তারপর আসে বাল্টো স্লাভীয়। এই যে 4-5টা ভাষা এখান থেকে আসে, এই 7ম শাখা থেকে। আমাদের বাংলাটা আসে কোথা থেকে আমরা দেখাবো। আগে বলে নিয়েছি যে দেখো, ইন্দো মানে হচ্ছে ভারত, ইউরোপ মানে হচ্ছে ইউরোপ মহাদেশ, ভারতীয় উপমহাদেশ আর হচ্ছে ইউরোপ মহাদেশ। ভারতীয় উপমহাদেশে যে ভাষাগুলো আসছে সেটা হচ্ছে 7ম শাখা, আর কিন্তু হচ্ছে যে ইউরোপ মহাদেশে যে ভাষাগুলো সেগুলো সেই ক্লাসিফিকেশনটা আমি তোমাদের দেখাচ্ছি না, আমি শুধু দেখাচ্ছি 7ম শাখার যে ক্লাসিফিকেশনটা সেটা। ইন্দো ইরানীয়, আগে বলেছি ইন্দো মানে হচ্ছে ভারত, ইন্দো ইরানীয় যে শাখাটা, ইন্দো ইরানীয় যে ভাষাটা, সেখান থেকে যেই ভারতীয় যে অংশে রয়েছে, ইন্দো মানে হচ্ছে ভারত, সেখানে যে লোকেরা যেভাবে কথা বলতো বা ওই জায়গার যে অঞ্চল, ওই অঞ্চলে যে লোকেরা যেভাবে কথা বলতো সেটা হচ্ছে আর্য ভাষায় কথা বলতো, আর্য বলা হতো তাদেরকে। তাহলে ভারতীয় আর্য, আর্য, তাহলে এখান থেকে আসে কি, ইন্দো ইরানীয় থেকে আসে ভারতীয় আর্য। এই ভারতীয় আর্য থেকে 3টি ভাষা আসে, 3টি ভাষা আসে। একটা হচ্ছে কি, একটা দেখাচ্ছি, প্রথমটা হচ্ছে মধ্য ভারতীয়, প্রাচীন ভারতীয় আর্য ভাষা, আর্য 1, 2 হচ্ছে মধ্য ভারতীয় আর্য, 3 হচ্ছে বৈদিক যে ভাষাটা সেটা, অর্থাৎ বেদদের যে ভাষাটা, আমরা জানি বৈদিক যে ভাষাটা সেটা। এখন দেখো কালক্রমে আমাদের বাংলাটা কিভাবে আসছে আমরা দেখাচ্ছি। দেখো এখানে যে 3টি অংশে যে প্রাচীন ভারতীয় যে আর্য ভাষাটা, প্রাচীন ভারতীয় যে আর্য ভাষাটা সেটা থেকে হয় কি, প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা আর হচ্ছে বৈদিক যে ভাষাটা, ভারতীয় আর্য ভাষা যেটা, সেটা থেকে আসে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, বৈদিক যে ভাষাটা। এখন দেখো প্রাচীন ভারতীয় আর মধ্য ভারতীয় থেকে, মধ্য ভারতীয় অঞ্চলে যে লোকেরা যে কথা বলতো, একটা হচ্ছে তখন ছিল, একটা হচ্ছে লেখার ভাষা ছিল, সাধারণ মানুষের মুখে মুখে একটা ভাষা ছিল, সেটা হচ্ছে কথ্য ভাষা, আর অর্থাৎ লেখার একটা ভাষা ছিল, পণ্ডিতদের একটা, উঁচু শ্রেণীর লোকদের একটা ভাষা ছিল, সেটা ছিল যে বৈদিক যে ভাষাটা সেটা। আর প্রাচীন ভারতীয় মধ্য ভারতীয়রা যে আর্য ভাষায় কথা বলতো সেটা হচ্ছে কি, অর্থাৎ মুখের ভাষা। মুখের ভাষাটা পরে হয়ে যায় কি প্রাকৃত যে ভাষা সেটা হয়ে যায়, আর বৈদিক যে ভাষাটা সেটা হয়ে যায় সংস্কৃত যে ভাষাটা সেটা, সংস্কৃত যে ভাষাটা সেটা। তাহলে এটুকু পর্যন্ত তোমরা আগে উঠিয়ে নাও, তারপরে আমি এটা মুছে তোমাদেরকে আবার এখানে এই জিনিসটা এখানে উঠিয়ে দিব। তারপরে এখান থেকে আবার আমরা উপরে নিয়ে আসলাম যে কি বললাম, যে প্রাকৃত যে ভাষাটা সেটা আর সংস্কৃত যেটা সেটা রয়েছে আমাদের। আচ্ছা, এখন যে এই যে প্রাকৃত যে ভাষাটা, অর্থাৎ সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে যে ভাষা আসছে সেটাকে যে কি প্রাকৃত ভাষা বলে। এখন দেখো এখান থেকে এখানটায় আয়সা এই ভাষাটা দুইজন পণ্ডিত দুইভাবে বলে থাকেন যে এই অঞ্চল থেকে প্রাকৃত ভাষাটা এই অঞ্চল থেকে আসছে, কেউ বলেন ওই অঞ্চল থেকে আসছে। আমরা দেখি এখানে দেখি মগধ নামক একটা রাজ্য ছিল, মগধ নামে একটা রাজ্য ছিল, আর গৌড় নামে আমরা জানি যে গৌড় নামে একটা রাজ্য ছিল। মগধ নামে যে একটা রাজ্য ছিল সেটা পরবর্তীতে মাগধী হয়ে যায়, মাগধী, আর গৌড় যেটা সেটা গৌড়ীয় হয়ে যায়। মগধ নামের যে রাজ্যটা ছিল সেটা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেন মাগধীয় প্রাকৃত থেকে বাংলাটা আসছে, আর গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা আসছে বলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলাটা আসছে, আর মাগধী প্রাকৃত থেকে বাংলা আসছে বলেন
ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন এটা 650 সালে 50 খ্রিস্টাব্দের দিকে বাংলাটা আসছে, 650 খ্রিস্টাব্দের দিকে বাংলাটা আসছে বলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেন 950 খ্রিস্টাব্দে বাংলাটা আসছে। তাহলে 950 যদি আমি এখানে ধরি তাহলে এটাকে দশম শতাব্দী বলা যায়, দশম শতাব্দী, এটাকে আমরা সপ্তম শতাব্দী আমরা বলতে পারি। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে কোন শতাব্দীতে বাংলা আসছে? সপ্তম শতাব্দীতে। সাল যদি বলি তাহলে খ্রিস্টাব্দ যদি বলি 650। গরীয় প্রাকৃত থেকে বাংলা আসছে সেটা বলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মাগধী প্রাকৃত থেকে বাংলা আসছে সেটা বলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম শতাব্দীতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। আর যদি সাল বলি তাহলে 950 হবে। এখন এই যে ভাষাটা কথা বলতেছে, এভাবে কথা বলতেছে, কিন্তু এই অঞ্চলের লোকেরা এইভাবে এটাকে বলতেছে যে গরীয় প্রাকৃত থেকে আসছে, এই অঞ্চলের লোকেরা বলতেছে মাগধ যে রাজ্যটা সে মাগধীয় প্রাকৃত থেকে বাংলাটা আসছে। এখন এই দুই অঞ্চলের লোকেরা যে কথা বলতেছে, ভাষাটা একটা সময় বিকৃত হয়ে যায়। ভাষাটা কি হয়ে যায়? এক সময় বিকৃত হয়ে যায়, বিকৃত হয়ে এটার নাম হয়ে যায় অপভ্রংশ। ভাষাটা হয়ে যায় তাহলে অপভ্রংশ হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়। এখন এই জন্য বলা হয় যে গরীয় অপভ্রংশ থেকে বাংলা আসছে, কেউ বলেন গরীয় অপভ্রংশ থেকে বাংলা আসছে, আবার কেউ বলেন মাগধী অপভ্রংশ থেকে বাংলা আসছে। এখন এই জায়গায় এসে আবার দুজন একত্রিত হয়েছে। কোথায় এসে বলেন যে পরবর্তীতে দুইজন বলেন যে বঙ্গকামরূপী যে ভাষাটা রয়েছে, বঙ্গকামরূপী যে ভাষাটা, সেই ভাষা থেকে বাংলা আসছে। কিভাবে আমরা দেখাবো। এই অপভ্রংশ থেকে পরবর্তীতে আসে বঙ্গকামরূপী। এই বঙ্গকামরূপী থেকে আসে আমাদের তিনটা ভাষা, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে অসমিয়া, একটা হচ্ছে উড়িয়া। এই যে তিনটা ভাষা। এখন আমি যদি বঙ্গকে যদি মা ধরি, মা মনে করি, তাহলে মেয়ে ধরতে হবে আমাকে কাকে? বাংলাকে। এই হচ্ছে আমাদের মূলত ইতিহাসটা। তাহলে আমরা বলতে পারি বাংলা ভাষার বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে? বঙ্গকামরূপী থেকে প্রথমে, এভাবে বলতে পারি। আর যদি বঙ্গকামরূপীকে যদি আমি মা ধরি তাহলে মায়ের, অর্থাৎ ভাষার ক্ষেত্রে মা মেয়ে ব্যবহার করা হয়, বাবা ব্যবহার করা হয় না, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে এই জিনিসটা পুরো চারটা তোমাদের মনে রাখার জন্য একটা কৌশল হিসেবে আমি বলে দিচ্ছি যে একটা মেয়ে হিসাবে যদি একটা মেয়ের নাম যদি আমি ধরি যে সে বিলেতে বসবাস করে, সে তার বঙ্গে এসে বাংলা ভাষায় কথা বলার জন্য সে বঙ্গে আসলো, এসে বাংলা ভাষায় কথা বলার জন্য তার মাকে রিকোয়েস্ট করলো। আমরা সেই জিনিসটাকে যদি এতে ধরি, ইসবা নামে একটা মেয়ে যদি মনে করি, ইসবা সে বাংলা ভাষায় কথা বলবো, তাহলে বাংলা ভাষায় যদি কথা বলে খাঁটি ভাষা, তাহলে এখানে প্রকৃতই দিলাম, তার প্রকৃত যে ভাষা, সে প্রকৃত যে মা, তার মাকে বলবে, মা না বলে বললাম মা গো কথাটা যদি আমি বলি তাহলে সেটা আর একটু শ্রুতি মধুর হয়। মা গো কথাটা আর একটু শ্রুতি মধুর হয়, আর একটু কাছের মনে হয়। মা গো বঙ্গ বাংলা। এই যে এভাবে আমি সাজালাম। ইসবা তার মাকে বলল যে প্রকৃত তার যে মা, অর্থাৎ বাংলাদেশে এসে বাংলা ভাষায় কথা বলবো, তার প্রকৃত মাকে বললো মা গো চলো বঙ্গে গিয়ে বাংলা ভাষায় কথা বলি, বঙ্গ বাংলা। অর্থাৎ হচ্ছে ইতে হচ্ছে, দেখো ইতে হচ্ছে ইন্দো ইউরোপীয়, আর শতে হচ্ছে এই যে শতম শাখাটা আমি তোমাদের দিলাম, শতম যে শাখাটা সেটা দিলাম। আর বত হচ্ছে ভারতীয় যে আর্য ভাষাটা, সেটা তোমরা অবশ্যই ওই এই চারটার আগে যে উপরে চারটা দিছি সেটা অবশ্যই লিখেছো তোমরা। ভারতীয় বতে ভারতীয় যে আর্য শাখাটা, এনে প্রকৃততে যে আমি আসলাম যে প্রাকৃত যে ভাষাটা সেটা মতে হচ্ছে মাগধী, গোতে হচ্ছে গৌড়ীয়, আর হচ্ছে বঙ্গতে হচ্ছে বঙ্গকামরূপী, আর হচ্ছে বাংলাতে বাংলা রয়েছে। অর্থাৎ এই জিনিসটা তোমরা এই
ছোট যে চারটা সেটা যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের এই যে বড় চারটা এখানে ছোট করে আমি লিখলাম, ইসবা প্রকৃত মাগ বঙ্গ বাংলা। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখলে তোমরা এটা বুঝতে পারবে। আশা করি এখান থেকে এই যে বাংলা ভাষার যে ইতিহাস সেখান থেকে তোমরা যদি এখান থেকে প্রশ্ন করে তাহলে একটা প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকেই পাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এতটুকু পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।